বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Meanwhile, the university administration has temporarily suspended the accused Srishant Roy. দেশের মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে রাতভর উত্তাল ক্যাম্পাস। ধর্ষণের অভিযোগে শাস্তির দাবির সেই স্লোগান থেকে হঠাৎ পরদিন সকালে সবকিছু ঘুরে গেল অন্যদিকে। এবার অভিযোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত। একই শিক্ষার্থী কিন্তু দুই ভিন্ন অভিযোগ। তাহলে সত্যটা আসলে কি? ধর্ষণ নাকি অবমাননা? আর এই নাটকীয় মোড়ের পেছনে কে বা কারা দায়ী? 22 অক্টোবর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে তোলা হয় বুয়েটের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে। চকবাজার থানার মামলার অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে উইকলি সার্ভিস 923 নামের একটি ফেক আইডি থেকে ইসলাম ধর্ম এবং মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ এবং ধর্ম বিদ্বেষমূলক পোস্ট দিয়েছেন। মামলায় বলা হয়, দীর্ঘ অনুসন্ধানে বাদী এই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করেছে। রাষ্ট্রপক্ষ বলছে এই পোস্টগুলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, আর তাই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। Police have arrested a student of Bangladesh University of Engineering and Technology on charges of making lewd comments and raping Muslim women. কিন্তু এখানেই প্রশ্ন, যে শিক্ষার্থীকে আগের রাতে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল, সেই পরদিন সকালে কিভাবে ধর্ম অবমাননার মামলার আসামি হয়ে গেল? মঙ্গলবার সময় রাত 9টা বুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে এক ছাত্রীকে ধর্ষণ করেছে শ্রীশান্ত রায়। তাতে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়, দাবিতে ফেটে পড়ে ধর্ষকের বিচার চাই, বহিষ্কার চায়। রাত 12টার মধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয় 21 ব্যাচের ছাত্র শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সবাই মনে করেছিল মামলা এখন ধর্ষণ নিয়েই হবে, কিন্তু সকালে পাল্টে যায় সেই দৃশ্যপট। টেলিভিশন এবং অনলাইনে প্রচারিত সংবাদগুলো প্রায় একই রকম ছিল। ভাগ্যিস জেলা প্রশাসকের নজরে আসেনি, তা না হলে যেভাবে প্রতিবেদন হুবহু প্রকাশ করায় ময়মনসিংহের 11টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল করা হয়েছিল, তেমন অবস্থা হয়তো বেশ কয়েকটি গণমাধ্যমের ভাগ্যে জুটত। যাই হোক, গণমাধ্যমগুলো সবাই বলছে ধর্ষণের অভিযোগে মধ্যরাতে উত্তাল বুয়েট, অভিযুক্তকে সাময়িক বহিষ্কার। সেখানে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থী কিভাবে ওই ঘটনায় জড়িত তার প্রমাণ বের করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যদিও পরদিন মামলার বাদী বুয়েটের সিকিউরিটি অফিসার আফগান হোসেন অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। সেখানে বলা হয়, শ্রীশান্ত রায় দীর্ঘদিন যাবৎ মুসলিম নারী ও ইসলাম ধর্মীয় বিষয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ এবং আপত্তিকর পোস্ট করে আসছেন। দীর্ঘদিন চেষ্টা করে উইকলি সার্ভিস 923 নামক আইডি ব্যবহারকারী শ্রীশান্ত রায়কে শনাক্ত করি। অর্থাৎ বুয়েট শিক্ষার্থীরা নিজেরা যে তদন্ত করার কথা বলেছিলেন, সেই তদন্তের কথা হুবহু মামলার বাদী নিজের নামেই ব্যবহার করেছেন। প্রশ্ন উঠছে, যদি ধর্ষণ অভিযোগ সত্যি হয়, তাহলে ধর্মীয় অবমাননার মামলা কেন? আর যদি ধর্ম অবমাননাই হয়ে থাকে, তাহলে রাতভর ধর্ষণ নিয়ে বিক্ষোভ হলো কেন? প্রথম আলোর প্রতিবেদন বলছে, শ্রীশান্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ছদ্মনামে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। কিন্তু মনে রাখতে হবে, রেডিট তো বাংলাদেশে জনপ্রিয় নয়। 2019 সালে সরকার এটি বন্ধ করে দিয়েছিল অশ্লীল কন্টেন্টের কারণে। বাংলাদেশের জনপ্রিয় শীর্ষ 50টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে রেডিট নেই। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির প্রথম আলোকে বলছেন, রেডিটের ব্যবহার বাংলাদেশে খুবই সীমিত। এখানে কেউ ফেক আইডি দিয়ে যা লিখছে, সেটি কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রশ্ন হলো, যে পোস্টের প্ল্যাটফর্মই বাংলাদেশের বেশিরভাগ মানুষ চেনে না, সেই পোস্ট কিভাবে রাতারাতি বুয়েট ক্যাম্পাসে ধর্ষণ আর অবমাননা হিসেবে ছড়িয়ে গেল? কে ছড়ালো? কেন ছড়ালো? শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলাটি হয়েছে
সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2023-এর অধীনে। এটি আগের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তিত সংস্করণ, যার সমালোচনা হয়েছিল ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ রাখার জন্য। এই আইনে বলা আছে, যে কেউ ইচ্ছাকৃতভাবে এমন কোনো তথ্য প্রকাশ করলে যা কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হলো, এই আঘাত নির্ধারণ করবে কে? আর ধর্মীয় অনুভূতির এই সংজ্ঞা কি সব ধর্মের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে? হিন্দু ধর্মের অবমাননার দায়ে এই আইনে কাউকে গ্রেপ্তারের নজির খুব বেশি নেই। বিপরীতে এই অভিযোগে হিন্দুদের গ্রেপ্তারের নজির আছে ভুরি ভুরি। বাংলাদেশে এই পর্যন্ত যত ধর্ম অবমাননা মামলা হয়েছে তার বড় অংশের টার্গেট ছিল সংখ্যালঘু সম্প্রদায়। তাদের মধ্যে অনেকেই পোস্ট পরে ফেক প্রমাণিত হয়েছে। অনেকের গ্রেপ্তারের পর গ্রামে হামলা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো হামলাকারীর বিচার হয়নি। বুয়েট এমন একটি প্রতিষ্ঠান যাকে বলা হয় দেশের মেধাবীদের শিক্ষালয়। 2019 সালের আবরার হত্যার পর থেকেই বুয়েটে রাজনীতি নিষিদ্ধ। তবে সেটি মানে এই নয় যে প্রভাব বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখনও ধর্মভিত্তিক, আদর্শভিত্তিক নানা গ্রুপ সক্রিয়। এই ঘটনা যখন ঘটছে তখন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘু সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার পরদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় দু ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একদল বলছে যে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করবে, সে মুসলিম হোক কিংবা হিন্দু, তাকে শাস্তি দিতেই হবে। অন্য দল বলছে, কেন শুধু সংখ্যালঘু শিক্ষার্থীর বিরুদ্ধে এই ধর্মীয় অনুভূতি জেগে ওঠে? বুয়েটের ঘটনার দুদিন আগে ঘটনা দেখুন। নোয়াখালীতে কাশেম বাজারে জামে মসজিদ প্রাঙ্গণে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মসজিদ ভাঙচুর করা হয়। তখন কি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগেনি? কেন তখন কোনো তৌহিদি জনতা বা শিক্ষার্থীরা প্রতিবাদ করল না? ধর্মীয় অনুভূতি রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ অভিযোগের সত্যতা যাচাই করা। একজন শিক্ষার্থী যদি সত্যি কুরুচিপূর্ণ মন্তব্য করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রমাণসহ শাস্তি হোক, এটাই ন্যায়। কিন্তু যদি সেই অভিযোগ হয় গুজব অথবা তাকে টার্গেট করে বানানো হয়, তাহলে সেটি শুধু এক শিক্ষার্থীর নয়, পুরো শিক্ষাঙ্গনের ব্যর্থতা। বুয়েটের মতো জায়গা যেখানে গবেষণা, যুক্তি এবং তথ্যের উপর ভিত্তি করে শিক্ষা হয়, সেখানে ধর্মীয় উত্তেজনা এবং জনরোষ হয়, তাহলে সারা দেশের চিত্র কেমন হবে তা সহজেই বোঝা যায়। একটি সমাজ কতটা সংবেদনশীল তা বোঝা যায় সে কোন বিষয়ে উত্তেজিত হয় সেটি দেখে। এদেশে দেখা গেছে অন্য বিষয়ে এত দ্রুত রাস্তায় মানুষ নামে না যত দ্রুত নামে ধর্ম অবমাননার কথা শুনে। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনাটি তিনটি স্তরে দেখা উচিত। প্রথমত, ক্যাম্পাস রাজনীতি এবং অভ্যন্তরীণ গোষ্ঠী সংঘাত। বুয়েট এখন রাজনীতি নিষিদ্ধ, কিন্তু ধর্মীয় গোষ্ঠী সক্রিয়। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কৌশল, যেখানে একটি সংখ্যালঘু নাম সামনে আনা হয় যাতে বড় রাজনৈতিক বিষয়গুলো আড়ালে চলে যায়। তৃতীয়ত, সামাজিক মনস্তত্ত্ব, যেখানে ধর্মীয় উত্তেজনায় সবচেয়ে সহজ ট্রিগার। একটি ক্যাম্পাসে তা ব্যবহার করা মানেই ভয় তৈরি করা, কথা বললে গ্রেপ্তার, লিখলে অপমান, অর্থাৎ চুপ থাকাই নিরাপদ। এই ঘটনাটি আমাদের মনে করে দেয়, একটি সমাজ যখন যুক্তির বদলে উত্তেজনায় চলে তখন ন্যায় বিচার নয়, আতঙ্কে রাজত্ব করে। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ, একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, একটি সমাজের মূল্যবোধ সবই নির্ভর করে আমরা সত্য জানার আগে বিচার করি কিনা তার উপর। ধর্ষণ হোক বা অবমাননা, দুটি গুরুতর অভিযোগ, কিন্তু কোনো অভিযোগই প্রমাণ ছাড়া সত্য হতে পারে না। আজ যদি বুয়েটের মতো স্থানে পক্ষপাত রাজত্ব করে, তাহলে আগামী দিনে কেউ নিরাপদ থাকবে না, না শিক্ষার্থী, না শিক্ষক, না সমাজ। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।